বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া। ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল হাসান খান এবং তিনি সিপিবির সাবেক সভাপতিও। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার দিলীপ বড়ুয়া, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের বিশ্বজয় হয়েছে। আপনি কি মনে করেন? যদিও উনি বলেছেন যে সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট হওয়ায় এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্পিকার হওয়ায়, বাংলাদেশের স্পিকার হওয়ায় তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের বিশ্বজয় হয়েছে। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ। বিষয়টি হচ্ছে, অবশ্যই আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আমি ঐক্যমত পোষণ করি এই অর্থে যে আপনারা জানেন যে 5 জানুয়ারি নির্বাচন সম্পর্কে আমাদের দেশে এক ধরনের বিতর্ক ছিল বা আছে, এবং আন্তর্জাতিকভাবেও অনেকেই বিশেষভাবে মনে করছেন, বিশেষ আমেরিকান রাষ্ট্রদূত কিছুদিন আগে বলেছেন 5 জানুয়ারি নির্বাচন সম্পর্কে তাদের যে স্ট্যান্ড যেটা ছিল সেটা এখনো আছে। তো সেই অর্থে যদি আমরা বিবেচনা করি যে আমাদের সিপিএর যে চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাননীয় স্পিকার, যে সংসদের নিয়ে বিতর্ক আছে, অথবা আপনার আইপিইউর যে যিনি প্রেসিডেন্ট হয়েছেন, এই অর্থে অর্থাৎ এই সংসদেরই মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য দুজনের দুটি বিশ্ব সংস্থার সংসদীয় গণতন্ত্রের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, সেই সংস্থা দুটারই আপনি একজন চেয়ারম্যান হয়েছেন, একজন প্রেসিডেন্ট হয়েছেন। সে অর্থে আমাদের এই যে সংসদ বা নির্বাচন বা গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে বিশ্বকর্তৃক এখন স্বীকৃত হয়েছে। তাই এই স্বীকৃতির মধ্য দিয়ে আমাদের যে গণতান্ত্রিক একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, তার যে সূচনা আমি মনে করি যে সূচিত হয়েছে। এই অর্থে মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বজয়ের যে কথাটা বলেছেন, সেই কথাটা মানে যথোপযুক্ত বলে আমি মনে করি। তার মানে গণতন্ত্র আছে কি নেই, এটি নির্বাচন ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সেটি সব নির্ভর করে বিদেশিদের স্বীকৃতি অস্বীকৃতির উপরে। না, সেটা তো আমাদের দেশের যে বাংলাদেশের জনগণ কি মনে করছে, বাস্তবতা কি? বাস্তবতা মানুষের এই নিয়ে তো কোনো আন্দোলন সংগ্রাম নেই। যে অনেকে মনে করছে 5 নির্বাচনের পর হয়তো বা এই সরকার কোনো শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করতে পারবে। নির্বাচনের আগে যেভাবে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল জামাত বা বিএনপি, বা নির্বাচন ভণ্ডুলের নামে যে মানুষ হত্যা, অগ্নিসংযোগ, ঘরবাড়ি হত্যা, আপনার আগুন দিয়ে গরু ফেলা, এই সমস্ত গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষ হত্যা করা, পুলিশ হত্যা করা, এই সমস্ত একটা নৈরাজ্যিক পরিবেশ সৃষ্টি করে তারা যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, 5 জানুয়ারি নির্বাচনের পর অনেকে মনে করেছিলেন সেটা কন্টিনিউ করবে। কিন্তু বিশ্ব লক্ষ্য করেছে আজকে সারা দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, এবং এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজকে মানুষ কিন্তু এই নির্বাচনকে তাদের কারো কারো মনে প্রশ্ন থাকলো, এটাকে স্বাভাবিকভাবে তারা মেনে নিয়েছেন। এখানে বিএনপি যারা নির্বাচন অংশ নেননি অথবা ভণ্ডুল করতে চেষ্টা করেছিল জামাত ইসলাম, তাদের প্র্যাকটিক্যালি আগামী 5 বছর অপেক্ষা করা ছাড়া আর তেমন কোনো বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না। জি, শুনবো আরো কথা আপনার, মিস্টার মঞ্জুরুল হাসান খান। এটা আমি গণতন্ত্রের বিশ্বজয় বলবো না, এটা বলা যেতে পারে এই পর্যন্ত যে এটা একটা বাংলাদেশের পার্লামেন্টের মেম্বাররা তারা একটা আন্তর্জাতিক একটা সম্মান পেয়েছেন, একটা মর্যাদাপূর্ণ জায়গায় তারা গিয়েছেন। সেটা হয়তো আমাদের সবার জন্য আনন্দের বিষয়। কিন্তু এইসব পদে কিন্তু এর আগেও বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এসছেন, তারা গণতন্ত্রের কোনো ভালো দৃষ্টান্ত নয়। সেখানে বাস্তবতা ছিল যে সেখানে ডিক্টেটরশিপ অ্যাকচুয়ালি ছিল, গণতন্ত্র সেভাবে ছিল না।
আর আজকে যদি আমরা দেখি সারা বিশ্বেই কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘটিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা অন্যান্য দেশে বলেন বা আমাদের এই উপমহাদেশে বা এরিয়ায় এটা কিন্তু হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ওই পর্যায়ে হয়তো নেই, ওই পর্যায়ে হয়তো নেই, কিন্তু আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের, আমাদের দেশে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, এবং গোটা পাকিস্তানের সময় কিন্তু এই গণতন্ত্রের লড়াই ছিল, এবং সেই গণতন্ত্রের লড়াই কিন্তু এক পর্যায়ে যে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, সেটা যখন হয় নাই তখন আমরা কিন্তু যুদ্ধ করেছি এবং আমরা অস্ত্র নিয়ে দেশকে স্বাধীন করেছি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং আমাদের সংবিধানের মূলনীতিতে কিন্তু সর্বপ্রথম এই গণতন্ত্র বিষয়টা আমরা উল্লেখ করেছি। সেটার মধ্যে দিয়ে জনগণের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, বা গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, বহু নির্যাতন ভোগ করেছেন, তাদের যে আশা, সেই আশা থেকে এখনো বাংলাদেশ বহু দূরে আছে। এবং এখন তো একটা রাজনৈতিক সংকটই সৃষ্টি হয়েছে যে গণতন্ত্র তো এক পায়ের উপরে দাঁড়াতে পারে না, তার তো খুঁটি লাগে। এবং তার মধ্যে একটা হচ্ছে যে বিরোধী দল। মিস্টার দিলীপ বড়ুয়া বলছেন শান্তিপূর্ণ অবস্থা, 5 বছর পরে ইলেকশন হবে, সংকট কোথায় দেখছেন আপনি? শান্তিপূর্ণ অবস্থা, শান্তি বলতে আইয়ুব খানের মার্শাল্লাহ যখন হলো, আমাদের সবাই এই যে কমিউনিস্ট পার্টি তখন নিষিদ্ধ ছিল, নেতাদের অ্যারেস্ট করে নিয়ে গেল, ন্যাপের নেতাদের অ্যারেস্ট করে নিল, আওয়ামী লীগের নেতাদের অ্যারেস্ট করে নিল, মানে হুইপিং করলো, আপনার চাবুক মারলো। তারপর আমাদের বাড়ি ভাইয়ের তো কানই নষ্ট হয়ে গেছিল এই চাবুক খাওয়ার পরে। তারপর আপনার শেখ সাহেব এবং অন্য অনেক রাজনৈতিক নেতাদের রাজনীতি নিষিদ্ধ করে দিল, এবডো করে দিল। তখনও তো শান্তি ছিল, তখনও তো আইয়ুব খান স্টেডিয়ামের সেই দোতলার উপরে উঠে মিটিং করেছে, হাজার হাজার লোক সেখানে ছিল, সেটাও তো আমরা দেখেছি। তখনও রাজনৈতিক দলগুলির মধ্যে হতাশা আমরা দেখেছি, তখন তো কোনো মুভমেন্ট হয়নি। মুভমেন্ট তো অনেক পরে এসে উঠলো, যখন আপনার 12 বছর পরে, মানে ডিকেড অফ ডেভেলপমেন্ট আইয়ুব খান যখন পালন করতে গেল, তখন মুভমেন্ট কিন্তু সামনে আসলো। এটাই তো ইতিহাস। কাজে এটা দিয়ে বোঝা যায় না। ইটালিতে মুসোলিনি যখন আসছে, কত বছর লাগছে তার পতন হইতে। আমি এখানকার সরকারকে মুসোলিনি সরকার বলি না বা নাজি সরকার বলি না, কিন্তু এইটাই এখন কোনো কিছু হচ্ছে না, এইটা থেকে এটা বলা খুব মুশকিল যে সবকিছু ঠিক আছে। কারণ বিক্ষোভটা আস্তে আস্তে জমা হতে থাকে। সেখানে যদি যখন অপোজিশন পলিটিক্যাল পার্টিসগুলি ফেইল করে, অতীতের অনেক পার্টির ফেইলিয়ার আছে, যেমন একটা মেইন অপোজিশন ছিল বিএনপি, তারা তো আন্দোলনের নামে নাশকতা করেছে, সন্ত্রাস করেছে, তার ফলে জনগণ কিন্তু বিতৃষ্ণ, জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু ওদের দিকে মুখ ঘোরাচ্ছে না। তো জনগণ একটা অন্য কোনো বিকল্প শক্তি চাচ্ছে আর কি, বেটার ফোর্স। সেই জায়গায় আপনার এখন হয়তো সেই মুভমেন্টটা সেটা অগ্রসর হচ্ছে না, কিন্তু মানুষের যখন বিক্ষোভ হবে সেটাকে কণ্ঠ দেওয়ার জন্য শক্তি কিন্তু বেরিয়ে যাবে। যেমন বাংলাদেশে অতীতে আমরা দেখেছি শেখ সাহেব বেরিয়ে এসছেন এবং তিনি একটা বলিষ্ঠভাবে মানুষের বিক্ষোভগুলির কথা বলেছেন। সেই শক্তি তো সবসময় যে ইতিবাচক শক্তি হবে তা নাও হতে পারে না, সেটা তো অন্য ফোর্স, যারা আনডেমোক্রেটিক ফোর্স, তারাও কিন্তু জনগণের বিক্ষোভটাকে কাজে লাগিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে দেয়। যেমন জামাত ইসলামী কি করেছে, তারা তো একটা আনডেমোক্রেটিক ফোর্স এবং ফ্যাসিস্ট ফোর্স, সাম্প্রদায়িক ফোর্স, তারা এই জনগণের বিক্ষোভটাকে কাজে লাগিয়ে তারা অগ্রসর হয়েছে। আমরা যারা প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক মুক্তিযুদ্ধের যারা শক্তি, তারা আমরা বিকল্প শক্তি দিয়ে সেভাবে দাঁড়াতে পারিনি। মিস্টার খান, আপনার কি কখনো মনে হয় যে এই যে রাজনীতিতে কোনো কিছু শূন্য থাকে না? আপনি নিজেও আপনার কথায় যেটি বোঝাতে চেষ্টা করলেন যে আজকে যেভাবে বিএনপি ক্রমশ শক্তিহীন হচ্ছে বা করে ফেলা হচ্ছে, এবং সেই অর্থে অন্য কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বা দল ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নিয়ে বা প্রতিবাদ করা, সমালোচনা করা, সে কোনো শক্তি বাংলাদেশ এখন নেই, বা রাজনীতির বাইরেও কোনো শক্তি ঠিক দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে দেয়া হচ্ছে না, যেভাবে দেখতে চান। এই সুযোগটা ইসলামিক যে দলগুলো বাংলাদেশ রয়েছে, জামাত হোক, অন্য নামে হোক,
বা নানা ধরনের সংগঠন, নানা ধরনের সংগঠন রয়েছে, হরতাল ডেকেছে তারা, সেই প্রসঙ্গে আসবো আমরা। এদের কোনো উত্থানের সম্ভাবনা আপনি দেখেন কিনা, এবং এই জায়গাটা তারা করে নিতে পারে কিনা? কারণ আমরা যদি ভারতের দিকেও তাকাই, একটা ধর্মনিরপেক্ষ ভারত, সেই ভারতে কিন্তু বিজেপির মতো একটি মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, এবং উত্থান না, প্রবল উত্থান। তো সেরকম একটা সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে, সেই ঝুঁকি তো আছেই। আপনি যখন তো সেই ঝুঁকিটা যদি থাকে, তাহলে আজকে এই যে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যারা নিজেদের দাবি করেন, ধর্মনিরপেক্ষ শক্তি বলে যারা নিজেদেরকে দাবি করেন, তারা কেন সেরকম একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন? হ্যাঁ, তাই তো। এটা তো পৃথিবীর সব দেশেই হয়। যখন গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, তারা যখন ব্যর্থ হয়, এবং সেই ব্যর্থতার ফলে যখন জনগণের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়, জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়, তখন চরম প্রতিক্রিয়াশীলগুলি শক্তিগুলি, চরম দক্ষিণপন্থী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তাদের উত্থান হয়। আপনি যদি জার্মানির ইতিহাস দেখেন, তারা আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে সংকটের মধ্যে পড়েছিলেন, সেই সংকটের পরিণতিতেই কিন্তু সেখানে নাজিবাদের উদ্ভব, নাৎসিবাদের উদ্ভব, হিটলারের উদ্ভব। এইভাবে কিন্তু আমাদের দেশেও আজকে এই ধরনের একটা বিপদ আমরা কিন্তু দেখছি, যে সেখানে মানুষের মধ্যে যে হতাশা সৃষ্টি হয়েছে, হতাশাটা সমাজে কি পরিমাণ হয়ে গেছে এখন দেখেন, যে আজকে সমাজে এক ধরনের ডিজেনারেশনের আপনি লক্ষণ দেখবেন। এই যে প্রতিদিন পত্রিকায় খুন খারাপি, হত্যা, ছিনতাই, ডাকাতি এগুলি হচ্ছে, ছেলে বাবা মাকে মেরে ফেলছে, মেয়ে বাবাকে মাকে মেরে ফেলছে, তারপর আত্মহত্যার ঘটনা, এগুলো কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু একটা সামাজিক অস্থিরতার লক্ষণ, সামাজিকভাবে একটা হতাশার লক্ষণ। সমাজের মানুষ সামনে কিছু দেখছে না। তারা একসময় আওয়ামী লীগকে দেখেছিল, বা একটা সময় হয়তো বিএনপিকে দেখেছিল। আজকে মানুষের মধ্যে হতাশার ফলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। কিন্তু এটার মধ্যেও কিন্তু এই হতাশার মধ্যেই এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তিগুলি, ফ্যাসিস্ট শক্তিগুলি, সাম্প্রদায়িক ধর্মমত শক্তিগুলি, তারা কিন্তু নানানভাবে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। এবং সেখানে বিদেশি শক্তি যারা আমাদের দেশকে বিভক্ত করে, আমাদের দেশে সংঘাত সংঘর্ষ লাগিয়ে দিয়ে তাদের আধিপত্য এখানে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন, এবং সামরিক বলেন, সেটা করতে চায়। তারা এই ধরনের উস্কানি দিচ্ছে। আপনি দেখেন ইরাকে কি হয়েছে, আজকে ইরাকে এখানে কি ঘটছে, বিভিন্ন শক্তি তারা পাঠিয়ে দিচ্ছে, তার পেছনে পেছনে আমেরিকা যাচ্ছে। সিরিয়াতে একই ঘটনা ঘটেছে, লিবিয়াতে একই ঘটনা ঘটেছে, আফগানিস্তানে একই ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি আমাদের দেশেও গড়াবার চেষ্টা করছে, কিন্তু এই ঘটনাগুলি ঘটাবার সুযোগ পাচ্ছে আমাদের যে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সেই শক্তিগুলি আজকে বাংলাদেশের সামনে, মানুষের জীবনের সামনে যে সংকটগুলি আছে, অর্থনৈতিক সংকট বলেন, রাজনৈতিক সংকট বলেন, সাংস্কৃতিক সংকট বলেন, সেই সংকটগুলি তারা মোকাবেলা করতে পারছে না, যার ফলে মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, এবং সেটা আমাদের বুঝতে হবে। যারা আমরা গণতান্ত্রিক শক্তি মনে করি, আর যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করি, আমরা সেই শক্তি আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা তো হয়ে গেছি, মানে মুক্তিযুদ্ধের মধ্যে আত্মবিনাশী প্রবণতা হচ্ছে। দেখেন যে এই সব বিতর্কগুলি উঠে যাচ্ছে, যে সব কথাবার্তাগুলি উঠে যাচ্ছে, তাতে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মানে লজিক, তার যে নৈতিক শক্তি, সেটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এবং এই ঘটনাগুলি কিন্তু বহুদিন ধরে চলছে। আমাদের এখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল সেনাবাহিনীর মধ্যে, এর মধ্যে, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, তাদেরকে আমরা এখন আইএসআইয়ের এজেন্ট বলছি। আইএসআইয়ের পয়সা খেয়ে বই লিখেছে, আইএসআইয়ের এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এইভাবে তো আমরা নিজেরাই আত্মহত্যা করছি। তা মুক্তিযুদ্ধ তাহলে তো থাকে না। তাহলে তো ওই যে কোন ইন্ডিয়ান ফিল্মে বলেছিল যে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ, ওখানে মুক্তিযুদ্ধ নাই, পরে অবশ্য ক্ষমা চেয়েছে। গুন্ডে। তো এই জায়গায় আমরা চলে যাচ্ছি। সেটা
আমাদের এখনো একটা ভয়াবহ জায়গার আগে আমাদের এটা রিয়েলাইজেশন হওয়া উচিত, এবং সেখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে যারা শক্তি ছিলাম তাদের মধ্যে অনেক ডিফারেন্স ছিল। যেমন আমরা কমিউনিস্ট পার্টি, ওনারা তো তারা একটা দেশের ভিতরে থেকে একটা ভূমিকা রেখেছেন। আমরা কমিউনিস্ট পার্টি তো আওয়ামী লীগের সাথে আমাদের রিলেশনশিপ তো দীর্ঘদিনের, এবং 61 সনে কমরেড মনীষী এবং শেখ মুজিবুর রহমানের সাথে একটা বৈঠক হয়েছিল মানিক মিয়ার বাসায়। সেই বৈঠক থেকে এই আন্দোলনের সূত্রপাত। সেখানে কিন্তু শেখ সাহেব তিনি স্বাধীনতার কথাও বলেছিলেন যে সেই দিকে আস্তে আস্তে সমস্ত ঘটনাবলী যাবে। তো এখন সেটার পরে হলো, কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধ করলাম আমরা তো বলেছিলাম যে ভিয়েতনামে, চীনে, সব জায়গায় যেটা হয়েছে যে মুক্তি ফ্রন্ট গঠন করা বিভিন্ন দলকে নিয়ে, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে, সেটা তো হয়নি, কোনো ইউনিটি হয়নি। এমনকি আমাদের যে বাহিনী সেটার সাথেও ইউনিটি হয়নি। আমরা আমাদের ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের যে গেরিলা বাহিনী, সেই বাহিনীটা গঠন করে আমরা যোগাযোগ করেছি তাজউদ্দিন সাহেবের সাথে, ওসমানীর সাথে, এবং সবসময় আমরা একটা লিয়াজও মেনটেন করেছি। তখন যে এই মুজিব বাহিনী গঠন হলো, সেই মুজিব বাহিনীও তো তাজউদ্দিন সরকারের কিন্তু অধীনে আসে নাই। তো বিচ্ছিন্নভাবে কিন্তু এগুলি ঘটেছে, কিন্তু একটা বৃহত্তর ঐক্য কিন্তু আমাদের ছিল। আমরা সবাই কিন্তু সেদিন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা লড়াই করেছি। এমনকি যদি সিরাজ শিকদার বলেন, তিনি এখানে দেশের ভেতর থেকে লড়াই করেছে, কিন্তু তখন মুক্তিযুদ্ধ পর্যন্ত তার ফাইট ছিল এই পাক বাহিনীর বিরুদ্ধে, পেয়ারা বাগানের যে লড়াই হয়েছে। কাজে এই সবগুলিকে তো আমার মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধ তো একটা দলীয় যুদ্ধ ছিল না, এটা একটা জাতীয় যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল, এবং সবাইকে ধারণ করতে হবে। আজকে ভারতের কাছ থেকে তো আমরা শিখতে পারি। ভারতে ওই যে ওদের যে, সেদিন আমি এক জায়গায় বললাম যে ওদের একটা লাইট অ্যান্ড সাউন্ড একটা অনুষ্ঠান হয় ইয়েতে, লালকেল্লায়, সেখানে তো সবার কথা আছে। আমরা জানি তো নেতাজি সুভাষ বোসের সাথে কি দ্বন্দ্ব ছিল গান্ধীর। গান্ধী ছিল অহিংস, নেতাজি সশস্ত্র সংগ্রাম। তারপর মঙ্গল পাণ্ডে, তাদের ভূমিকা ছিল একটা। তারপর এই ওখানে বিভিন্ন লোকের ভূমিকা ছিল, সেইখানে জিন্না সাহেবের একটা ভূমিকা ছিল, আপনার বল্লভ ভাই প্যাটেল, তাদের একটা ভূমিকা ছিল। আপনি দেখেন এদের সবাইকে কিন্তু ওখানে রাখা হয়েছে। এমনকি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা যে বলা হয় ইকবালের কথাও কিন্তু ওখানে আছে, কাউকে কিন্তু নেগেট করেনি। সবাই যে মূল্য দিয়েছে, সেখানে তো আইন করে গান্ধীকে জাতির পিতা করা হয়নি, কিন্তু মানুষ বাপুজি বলে, গান্ধীজি বলে, কেউ জাতির পিতা বলে। এইভাবেই কিন্তু সমস্ত দেশটা এই মুক্তিযুদ্ধের পয়েন্টে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সেই পয়েন্টে ঐক্যবদ্ধ হতে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আপনি যত কিছুই আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, দুর্নীতি তো সবই খেয়ে ফেলবে। এই দুর্নীতিটা তো আমাকে বন্ধ করতে হবে। অনেকগুলো প্রশ্ন আসলো ওনার আলোচনার মধ্য থেকে। আসলে যে বিষয়টি, আমি যদি এভাবে আপনাকে প্রশ্নটা করি যে এই যে এখন ক্ষমতায় আপনারা আছেন, কোন বিরোধী শক্তিকে আপনারা স্পেস দিতে চাচ্ছেন না, এরকম একটা অভিযোগ আছে। বিএনপির নিজের ভেতরে ভেতরে যেমন শেষ হচ্ছে, বিএনপিকে শেষ করেও, মানে বিএনপি নামে এই দলটি না থাকুক হয়তো ভবিষ্যতে, তারা যেমন বলছেন এখন তাদের নেত্রীকে জেলে পাঠিয়ে দেবার একটা পরিকল্পনা আছে, বা আরো নানাবিধ পরিকল্পনার কথা। এটি কি গণতন্ত্রের জন্য খুব সুখকর কিনা বা শুভবার্তা দেবে কিনা? প্রশ্নটা যেমনটা খান বলছিলেন যে অশুভ শক্তি, বা এখন এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একটা উত্থানের সম্ভাবনা, মানুষ তো কোথাও না কোথাও আশ্রয় নেবে, এবং মানুষ দেখবে যখন যারা ক্ষমতায়, আপনারা যারা আছেন তাদেরকে যারা পছন্দ করবে না, তারা তখন তাদেরকে খুঁজবে যারা হিট করতে পারবে আপনাদেরকে। বিষয়টি হচ্ছে আপনার সামাজিক শক্তির বিন্যাস এবং পোলারাইজেশন, রিপোলারাইজেশনের ফলশ্রুতিতে রাজনৈতিক শক্তিরও বিকাশ ঘটে। বিএনপিও একটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে, যেটাকে আমরা সকলে বলি কিংস পার্টি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এবং অবশ্যই বিএনপি একটা কনস্টিটিউশনাল পার্টি, ডেমোক্রেটিক পার্টি, যদিও ক্যান্টনমেন্টের জন্ম হয়েছিল, বা এর মধ্য দিয়ে তারাও রাজনীতিটাকে একটা দক্ষিণপন্থীর দিকে
নিয়ে গেছিল এবং এক পর্যায়ে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। কর্ম তো ভালো হয়নি, জন্ম যেখানে হোক কর্ম তো ভালো হয়েছে হয়নি, না হয়েছে সেটা তো আবার আরেকটা বিতর্কের বিষয়, সেটা নিয়ে বিতর্ক আছে। তো সেই অর্থে যে এখন রাজনীতিটা এমন একটা জিনিস, রাজনীতিতে যে ভুল সিদ্ধান্ত হয় এইটাকে সংশোধন করে আবার ওই জায়গায় ফিরে আসতে অনেক যুগ চলে যায়, অনেক সময় অতিবাহিত হয়ে যায়। আমি কিন্তু আপনাদের এই তৃতীয় মাত্রায় বেশ কয়েকবার বলেছি যে বিএনপি আন্দোলন সাস্টেন মুভমেন্ট করতে পারবে না কনস্টিটিউশনাল পলিটিক্স। এবং বিএনপি দোষটা হচ্ছে তারা নিজের জিহ্বা দিয়ে ঝোল খায় না। বিএনপি সবসময় চেষ্টা করে। বাট আপনারা কি কনস্টিটিউশনাল পলিটিক্স করেছেন? মানে আপনি হয়তো বলবেন যে আমরা কনস্টিটিউশন মেনেই চলেছি, কিন্তু কনস্টিটিউশন তো আপনারা আপনাদের মতো করে নিয়েছেন। আমাদের মতো সংসদে 2/3 মেজরিটি যেহেতু ছিল, যে প্রেক্ষাপটে আইনগত ভিত্তি ছিল, সেই জন্য কনস্টিটিউশনটা চেঞ্জ হয়েছে, এই নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু নির্বাচনের বিকল্প তো আপনার বিএনপির জন্য ছিল না। বিএনপি যে আজকে যে একটা পার্টি নির্বাচনের মধ্য দিয়ে সে পুষ্ট হয়, সেই পার্টি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই তার রক্তক্ষরণের মধ্য দিয়ে কিন্তু সে নিজকে নিজ বিলুপ্তির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে নির্বাচন, সেই নির্বাচনে তো নিবন্ধিত 44-45টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র 6টি দল অংশ নিয়েছে, বাকি কোনো দলই অংশ নেয়নি। সেটা অনেকে এখানে মূলত বিরোধী দল, সংসদের বিরোধী দল ছিল বিএনপি সেই সময়। বিএনপি যদি, এবং বিএনপি হলো যে ইমিডিয়েট পাওয়ার কন্টেন্ডার, ইমিডিয়েট পাওয়ার কন্টেন্ডার হচ্ছে বিএনপি, এবং বিএনপি ক্ষমতা দিতে চায়। গত বছর যদি আপনি চিনেন, পৌরসভার সিটি কর্পোরেশন, 5টা সিটি কর্পোরেশনে তারা জয়লাভ করেছিল, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে। এই সরকার ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার পরও কিন্তু তারা 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিল। সেই জয়ের ধারাবাহিকতা যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করত, তাহলে সেই জায়গার মধ্যে তো আজকে এই যে বিএনপির যে নিঃস্বকরণের যে প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, বা তার রক্তক্ষরণের মধ্য দিয়ে সেই অতিবাহিত হচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা ছিল না। এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু এখানে রাজনৈতিক অঙ্গনে জামাত যে অপশক্তি ট্র্যাপে বিএনপি পড়ছে, এবং বিএনপি পড়ে আজকে জামাতের এজেন্ডাটাকে বাস্তবায়িত করছে, সেই জায়গাটাতে বিএনপির মূল রাজনৈতিক আত্মঘাতী লাইন কিন্তু ওই জায়গায়। বিএনপি সে যে ভুলে যাচ্ছে, সে যে একটা ডেমোক্রেটিক পার্টি, নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় যাইতে হবে তাকে, এবং সেটা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে ক্ষমতার উত্তরণ করতে হবে বা বিরোধী দলে থাকতে হবে। এই বিষয়টি তারা বুঝেনি, তারা জামাতের ট্র্যাপে পড়ে যে এখন তো বাজারে আবার গুঞ্জন আছে জামাত কি বিএনপির বেশি কাছে না আপনাদের বেশি কাছে। তো সেটা গুঞ্জন, এটা বাস্তবে কি, এটা বাস্তবেই প্রমাণিত হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। এখন সেটা মানে সত্য জিনিস সত্য উদ্ভাসিত হবে, কোনটা কোন দিকে যাচ্ছে। এক সময় বলা হয়েছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হবে না বা ফাঁসি হবে না। ফাঁসি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ফাঁসির রায় কার্যকরী হয়েছে, হয়তো পর্যায়ক্রমিকভাবে। ফাঁসি তো শেষ পর্যন্ত একটিই হলো, যেটি আরো হওয়ার প্রক্রিয়া, যেটি আইন পরিবর্তন করেছেন, সেটি নিয়েও অনেক রকমের প্রশ্ন আছে। সামনে আরো প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে। আর তো হচ্ছে বলে মনে হচ্ছে না কারো, যাই হওয়ার সম্ভাবনা এখন শেষ হয়ে যায়নি। এখন যে জায়গাটা হচ্ছে যে বিএনপি যে এখন আমাদের দেশে, আমি চাই বা না চাই, এখন রাজনৈতিক প্রক্রিয়া যেভাবে ডেভেলপ করছে, হ্যাঁ দেশি বিদেশিরা অন্যরাও চাচ্ছে যে আগামীতে রাজনৈতিক বিকল্প হিসেবে, নট বিএনপি, তারাও চাচ্ছে আগামীতে বিকল্প হিসাবে জামাত ইসলাম ডেভেলপ করুক। এটা অবশ্যই আমার মূল্যায়ন, এবং সেই ফাঁদে আপনারা পা দিয়েছেন অথবা আপনারাও চাচ্ছেন যে এটা হলো আমার মূল্যায়ন। যেমন আমার কিছুদিন আগে, গত বছর আগের বছর বোধহয় 12 সালে হিলারি বাংলাদেশ সফরে এসেছিলেন। এসে কিন্তু উনি প্রথম দিল্লিতে না গিয়ে ওয়েস্ট বেঙ্গলে যান এবং মমতার সাথে আলাপ করেন। এবং আমাদের এখানে যখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং আসছিলেন এবং একটা তিস্তা ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক হবার, চুক্তি হবার কথা ছিল, মমতা কিন্তু এটা বেঁকে বসলেন। অর্থাৎ মমতা যে গেমটা খেললেন ভারতে, মানে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা যাতে জিওপলিটিক্স হয়ে যায়
বা আমরা একটা কনফ্রন্টিং লাইনে থাকি। এবং ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখছেন মমতা এটা পরিষ্কার জামাত ইসলামকে সাহায্য দিয়েছে, শাহাদা কেলেঙ্কারির মধ্য দিয়ে জামাত ইসলামকে প্যাট্রোনাইজ করেছে। এবং ওয়েস্ট বেঙ্গলের আগামীতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা বিজেপি, এবং বিজেপিকে সামনে রেখে এখানে হচ্ছে জামাত ইসলাম, এখানে হচ্ছে রাজনৈতিক যে প্রক্রিয়া বা ক্ষমতা দেওয়ার সম্ভাবনা, সেটা ইন কোর্স অফ টাইম। এটা আমাদের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে বাংলাদেশের জনগণের উপর এবং এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি কিভাবে তার কর্মকৌশল নির্ধারণ করবে, কিভাবে প্রবলেমগুলোকে দেখবে, সেই ভিত্তিতে এর উপর নির্ভর করতেছে আমরা ওই অপশক্তিকে পরাজিত করতে পারবো কি পারবো না। তো আমার ধারণা যে ঘটনা যেদিকে বিকাশমান হচ্ছে, এই আমাদের দেশে, যেটা আমি অনেক সময় বলতে চেষ্টা করেছি, পৃথিবীর সব দেশেই কিন্তু রাষ্ট্রীয় ফিলোসফি নিয়ে কিন্তু কোনো কনফ্রন্টিং লাইন নেই। ইভেন ইন্ডিয়াতেও আজকে বিজেপি ক্ষমতায় গেলেও তারা মহাত্মা গান্ধীকে বা জওয়াহরলাল নেহরুকে, কিন্তু এই যে ফিলোসফির কথা বলতে বলতে আপনারা কোথায় নিয়ে গেছেন মুক্তিযুদ্ধকে, যে মুক্তিযুদ্ধের ইতিহাসের শেষ পরিণতি কি হবে মিস্টার খান খানিকটা ইঙ্গিত করেছেন যে এটা আত্মবিনাশী এর মধ্যে চলে যাচ্ছে। আত্মবিনাশী এটাকে আমি দান্দিক ভাবে দেখতে চাই। শুধু যে এখানে যেমন হচ্ছে ওনার বক্তব্য খুবই প্রণিধানযোগ্য। হ্যাঁ, উনি আত্মবিনাশীর দিকে নিয়ে যেতে উনি যেটা বলছেন, কিন্তু পাশাপাশি এই সম্পর্কে যদি আমরা অ্যালার্ট থাকি, সতর্ক থাকি, আমাদের কর্মকৌশল নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে পারি এবং আমাদের শত্রুকে মিত্রকে এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা পরিষ্কার থাকি, তাহলে আত্মবিনাশীর যে বিষয়টি সে না হওয়ার সম্ভাবনা আছে। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। হয়তো আজকে যেটা মনে হচ্ছে যে হবার সম্ভাবনা আছে, প্রপার কৌশল। আপনার কি ধারণা আপনাদের শত্রুর সংখ্যা বাড়ছে না মিত্রের সংখ্যা বাড়ছে? কোন দিক থেকে? যে কোনো বিবেচনা থেকে। যে আমাদের দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিবেচনা থেকে না হয় বলুন। না, আমি তো আমার দেশে গণতান্ত্রিক মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনার দিক থেকে আমরা যদি বলে থাকি, আজকের কান্ট্রি দুইভাবে পোলারাইজড। আপনি একদিকে জামাত বিএনপি হচ্ছে ওইদিকে সাইজ করছে, তাদের আর মুক্তিযুদ্ধের কিছু নেই। আচ্ছা, তাদের মধ্যে যে তারা চিন্তা করছে যে মোটামুটি যেইভাবে ওনারা কোন দিকে আছে? হ্যাঁ, ওনারা তৃতীয় পক্ষ হিসাবে আছেন। আপনি তো একটু আগে বললেন যে আপনারা দেশ দুই ভাগে বিভক্ত, দুই ভাগে তৃতীয় পক্ষে চেষ্টা করছেন, দুই ভাগে মূলত ওরা মেইন স্ট্রিম সেটা ওনারা এখন তৈরি করতে পারেননি, চেষ্টা করছেন। ওনাদের চেষ্টার জন্য ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এখনো সময় এটা হয়নি বিকল্প শক্তি হিসাবে। কিন্তু একটা পর্যায়ে যে এটা পোলারাইজ হতে, রাজনীতি তো এটা প্রবাহমান, এটা স্থবির হয়ে এক জায়গায় থাকবে না, তার পথ আঁকাবাঁকা পথে সে অগ্রসর হবে একটা জায়গাতে যাইয়ে। এখন তো রাজনীতি স্থবির বাংলাদেশে। হ্যাঁ, আমি স্থবির মনে করছি না, এটার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। আপনি এই পরিবর্তনটাকে ভিজিবল মনে হচ্ছে না। হঠাৎ করে যদি কোনো ঘটনা ঘটে, তখন এই পরিবর্তনের ভিতরে যে অন্তঃশরীরা ফগু ধরার মতন যে পরিবর্তন হচ্ছে, সে পরিবর্তনের বহিঃপ্রকাশ হিসাবে ওই স্ফুলিঙ্গল থেকে দাবানল সৃষ্টি হতে পারে। কিন্তু সেই দাবানলটা কোন দিকে যাবে? এটা কি প্রতি বিপ্লবের দিকে যাবে, না বিপ্লবের দিকে যাবে, না গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতির দিকে যাবে? সেটা হলো মুখ্য বিষয়। তবে আমরা যে জায়গাটা আসছি, যে আজকে আমাদের দেশের যে বিরোধী দল আর সরকারি দল যদি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে না হয়ে সরকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বিরোধী দলের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এই ধারায় যদি রাজনীতি প্রবাহিত হতো, তাহলে এই দেশের কমিউনিস্টদের জন্য অন্তত ভালো হতো। কিন্তু এখন আমাদের দেশে আপাতত আমরা কমিউনিজম আর কমিউনিস্টদের নিয়ে না আলোচনা করি, যদিও এখানে কমিউনিস্ট আছেন, আপনিও আছেন। মঞ্জুল হাসান খান, আর কিছু বলবেন আপনি? না, ঠিক আছে। আমার মনে হয় ব্যাপার হচ্ছে যে এটা আমাদের সমাজের জন্য খুব ডেঞ্জারাস। যে আমাদের এখানে আমি যেটাকে বললাম যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশের এগিয়ে যাওয়ার সংগ্রাম, এই সংগ্রামে যত বেশি মানুষকে আমরা ধারণ করতে পারি, সেটাই হবে বড় ব্যাপার। যে একজন লিডার হবে, তার আত্মাটা একটা বড় আত্মা হতে হবে, সংকীর্ণ হলে চলবে না। নানান ধরনের লোক থাকবে এখানে। আমাদের যেমন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কথা, অবিসাংবাদিক নেতা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধে, কিন্তু তাকে দেবত্বে জায়গা দেওয়া এবং তার কোনো রকম ভুল ত্রুটি কোনো সময় ছিল না,
সেই ধরনের কথা বলা তো ঠিক না। এটা একটা তারা নিজেদের মতো করে একটা গল্প বানালে তো হবে না। এটা তো ঠিক, বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও আছে, উনি তো পাকিস্তানের জন্য লড়াই করেছেন। যখন আমরা স্লোগান তুলেছিলাম ইয়া আজাদি ঝুটা হ্যায় লাখো ইনসান বুকা হ্যায়, যখন আমরা বলছিলাম যে এটা কৃত্রিম রাষ্ট্র, সেটাও ঠিক। এগুলি তিনি অকপটে স্বীকার করেছেন, কিন্তু সরলভাবে তিনি লিখেছেন। এবং তারপর কিভাবে ডেভেলপমেন্টগুলি, সবগুলি আমাকে বিবেচনার মধ্যে লিখতে হবে। এবং গোটা যে লড়াইটা, সেটার মধ্যে তো বহু উত্থান পতন ছিল। একটা সময় আওয়ামী লীগ স্বায়ত্তশাসনের প্রশ্নে তারা পিছিয়ে গেল, একটা সময় আপনার সাম্রাজ্যবাদের বিরোধিতার প্রশ্নে পিছিয়ে গেল। সরওয়ার্দী সাহেব একটা কম্প্রোমাইজ করে প্রধানমন্ত্রী হলেন এবং বললেন 0+0=2। এই সবগুলি আমাকে বিবেচনার মধ্যে নিতে হবে। কিন্তু এত কিছুর পরেও বঙ্গবন্ধু ছিলেন আমাদের সমগ্র মুক্তিযুদ্ধের তিনি আপনার অভিসংবিধান ছিলেন, এবং সমস্ত বাংলাদেশের মানুষকে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে তিনি সামিল করেছিলেন। এবং 25শে মার্চের পরে কিন্তু তার কোনো ভূমিকা নাই, তার ব্যক্তিগতভাবে শারীরিকভাবে জেলে গেলেন, কিন্তু তিনি যে গতিবেগটা সঞ্চারিত করেছেন মুভমেন্টের, যেটা ধরেন একটা ইঞ্জিনের আপনার ড্রাইভার স্ট্রোক হয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে সে, কিন্তু ট্রেনটা কিন্তু ওই গতিতে চলছে এবং বরং আরো বেশি গতি পেয়েছে। এটাই হচ্ছে তার সাফল্যের দিক। কিন্তু এই আন্দোলনে মৌলানা ভাসানী বলেন, মনি সিং বলেন, মুজাফর আহমদ বলেন, আমাদের রণমেনন ভাই বলেন, ওসমানী সাহেব বলেন, জিয়া, খালেদ মোশাররফ, তাহের, একে খন্দকার, সবারই তো রোল আছে, কম হোক বেশি হোক, সেটাকে তো আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে এই পয়েন্টে তো আপনাকে টানতে হবে। সেটা যদি না টানেন, আপনি দেখেন মোদি তো আপনি বলেছেন ঠিকই যে আমরা বলি যে বাংলাদেশে মৌলবাদের বিপদ, মৌলবাদের বিপদ। তো মোদি কি? মোদি তো আরএসএস এর মেম্বার ছিলেন এবং হোল টাইমার ছিলেন তার, এবং হোল টাইমার জন্য তিনি আর সংসার করেননি এবং আরএসএস এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করেননি। এবং সেই আরএসএস এর একজন সদস্য নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। আপনি ইন্টারনেটে গেলে গান্ধীকে হত্যা করার পর নাথুরাম গডসে কি বক্তৃতা দিয়েছে। নাথুরাম গডসের যে দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক জিন্না নয়, দ্বিজাতির উৎপাদক হচ্ছে সাভারকার, দামোদর সাভারকার, সে তার সাথে গান্ধীর কনভারসেশন, বিতর্ক, এগুলিতে ইন্টারনেটেও পাওয়া যায়। এবং সেগুলি দেখলে কোনো নাথুরাম গডসের কোনো অনুশোচনা নেই, কিন্তু সে বলেছে যে আমি এটা সঠিকভাবে করেছি এবং আমি পালাবারও চেষ্টা করি নাই, সুইসাইডের কথাও আমি ভাবি নাই। তা সেই দলের লোক কিন্তু আজকে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পলিটিক্সের ফেইলিয়ার, সম্ভবত লেফটদেরও কিছু ফেইলিয়ার আছে, পারেনি তারা সেই জায়গায় যেতে। সেই ফেইলিয়ারের ফলে মানুষের মধ্যে যে হতাশা, সেই জায়গাটা ধরে আজকে কিন্তু একটা সেকুলার বলে কথিত ভারত, সেখানে মোদির উত্থান হয়েছে। তা আমাদের এখানে তো সেই ডেঞ্জারগুলি আছে সেখানে তো আমাদের। কিন্তু তারপরেও দেখেন মোদি সেদিন গান্ধীর সাথে এই দ্বন্দ্ব, তারপরও মোদি তার মৃত্যুবার্ষিকীতে কি করলো, সে ঝাড়ু নিয়ে সমস্ত লোক দিয়ে ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম দিল। এই জায়গাটা হচ্ছে এত কিছুর পর এত দ্বন্দ্ব। এবং মানে সাধারণত এই যে রাজীব গান্ধীর ছেলে পেলে তারা খুব উত্তেজিত কথা বলেছে আর কি এই সময়টা। এমনকি রাজীবের স্ত্রীর নাম সোনিয়া গান্ধী, সেও উত্তেজিত কথা বলেছে। কিন্তু তারপরে ওদের ওই দশরা বলে, ওরা দশমীর একটা অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু সবাই উপস্থিত ছিল এবং সবাই এখানে বক্তৃতা করেছে। আমাদের এখানে আমরা কোনোদিন এটা করব? আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ, এটা তো বলাও খুব মুশকিল। রণাঙ্গনে তো বিএনপির মধ্যে লোক বেশি। আমি তো অবাক হয়ে যাই তারা কিভাবে গণজাগরণের বিরুদ্ধে বলেন, এবং সেই গণজাগরণের বিরুদ্ধে এখনো আওয়ামী লীগও গেছে। সেটা তো একটা বিস্ময়কর লাগে আর কি, যে গণজাগরণ মঞ্চ তো মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই ফাইট করছে। সেখানে কিছু ক্রিটিসিজম আছে যে জামাতের সাথে তারা ডিল করছে বা জামাতকে ব্যান করছে না, ইত্যাদি ইত্যাদি। সেই মিনিমাম যে পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সেই পুলিশ দিয়ে এখন পেটানো হচ্ছে। যে পুলিশ দিয়ে একসময় প্রোটেকশন দেওয়া হচ্ছে, সেই পুলিশ দিয়ে এখন পেটানো করেছে। তারপরে তো আরো অনেক ঘটনা ঘটছে, সেগুলি বলতে চাই না ওখানে। এখন এই যে পলিটিক্স অফ এক্সক্লুশন, এটা তো আমাদের এখানে হয়েছে। আমাদের এই বাংলাদেশে মানে 300 বছর একটা মচ্ছান্বয়ের যুগ ছিল।
সেই যুগের দিকে আমরা ঠেলে দিচ্ছি। জি। আমাদের এই পলিটিক্স অফ, আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছি এক্সক্লুড করার জন্য, পেরেছি। আওয়ামী লীগ ভেঙে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আবার জেগেছে। আজকে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বিএনপি শেষ হয়ে গেছে। এটা তো বিএনপি তো একটা পলিটিক্স রিপ্রেজেন্ট করে। সেই পলিটিক্সটা, সেই ট্রেন আমাদের এখানে হিস্টোরিক্যালি কতগুলি ট্রেন ছিল, রিলিজিয়াস ট্রেন ছিল, অ্যান্টি ইন্ডিয়ান ট্রেন ছিল, এগুলি ট্রেন ছিল। সেই ট্রেনটাতে আমাকে স্পেস দিতে হবে। আমি বলি না যে এটাকে সাপোর্ট দিতে হবে, কিন্তু তাকে আপনি স্পেস দিতে হবে। স্পেস না দিলে সেখানে কোনোদিন ডেমোক্রেসি ওয়ার্ক করতে পারে না, এবং স্পেস না দিলে কোনো সেটেলমেন্ট হবে না। আপনি যেটা বললেন যে এখন ডেঞ্জার হয়ে গেছে জামাত, তো সেই জামাত যদি ডেঞ্জার হয়, আওয়ামী লীগের যেটা চেষ্টা করা উচিত ছিল বিএনপির সাথে একটা, বড়ুয়া বুঝতে পাচ্ছেন, কিন্তু সেটি ওনার মিত্ররা বুঝতে পাচ্ছেন কিনা সেটা তখন এটা বোঝা উচিত ছিল যে বিএনপির সাথে একটা সমঝোতার চেষ্টা করা, যেটা জামাতের সাথে করার সমঝোতার চেষ্টা করা এবং তাদেরকে আইসোলেট করা, এই জিনিসটা খুবই দরকার ছিল। এখন আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের ব্লকে আমরা একটা ক্রিটিক্যাল হচ্ছে, আমরা কমিউনিস্ট পার্টি ক্রিটিক্যাল, বাস মৌলভীবাজারে হামলা হয়ে গেল, একটা ছাত্রলীগ প্রকাশ্য দিবালোকে এসে হামলা করলো ইয়ের উপরে, কি বলে, মুজাহিদুল ইসলাম সেলিম, আমাদের পার্টি প্রেসিডেন্ট, ওখানে অ্যাডভোকেট সুমন, তারা ইনজিওর্ড হলো। এই যে ইনটলারেন্স, এটাতে তো আলটিমেটলি ক্ষতি হবে। মিস্টার বড়ুয়া, আপনি কিছু যোগ করতে চাইলে নিশ্চয়ই যোগ করবেন। তার সঙ্গে আরেকটি প্রশ্ন, যে আপনার এক সময়কার কিছুদিন আগেরও সহকর্মী ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, তাকে গ্রেফতারের একটি আলটিমেটাম দিয়েছিল ইসলামী সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো, এবং সে আলটিমেটাম গতকাল শেষ হয়েছে এবং তারা আগামী রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। আপনি কিভাবে দেখেন? না, আব্দুল লতিফ সিদ্দিকী বিষয়টি উনি যে বক্তব্য দিয়েছেন, এটা একটা আমার দৃষ্টিতে রহস্যময় মনে হয়। রহস্যময় এই কারণে, কারণ উনি 27 তারিখ নিউ ইয়র্কে মাননীয় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের তরফ থেকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই সম্বর্ধনায় উনি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দিয়ে উনি বলেছিলেন যে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, আমার বোন, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা আশা করি তৃতীয় প্রজন্মের নেতা জয়। এইভাবে উনি আপনার বক্তব্য শুরু করেছিলেন। এবং আমরা ধরেন 29 তারিখ সকালে, এটা হলো সম্ভবত 27-28 তারিখে ওই সম্বর্ধনাটা হয়, আমরা ঢাকা এয়ারপোর্টে এসে শুনলাম যে উনি এই বক্তব্য দিলেন। উনি কখন দিলেন, ওইখান থেকে ওনার মেক্সিকো যাওয়ার কথা। উনি এখানকার মাননীয় প্রধানমন্ত্রী সফর সঙ্গী ছিলেন না, উনি মেক্সিকোতে ওইখানে আপনার একটা আমাদের বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একটা উপহার দিয়েছিল, ওইটা রিসিভ করার জন্য। কাজে উনি যে বক্তব্য দিয়েছেন এই জাতীয় প্রকাশ্য, ওনার দৃষ্টিতে উনি বলেছেন, এটা উনি সঠিক বেঠিক নিশ্চয়ই উনি সঠিক মনে করেছেন বলে বলেছেন, কিন্তু পাবলিকলি এইভাবে বলা অবশ্যই সরকারকে বিব্রত করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তড়িৎ গতিতে যথোপযুক্ত উনি স্টেপিং নিয়েছেন। এবং সেই অর্থে যে গ্রেপ্তারে, এখন গ্রেপ্তার তো ইচ্ছে করলে তো আর করা যায় না, এটাকে একটা রাজনৈতিক ইস্যু করতে চাচ্ছে ইসলামী শিবিরগুলি, এবং ইসলামী ঐক্যজোট যেই রাজনৈতিক ইস্যু করে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন। তো আমরা মনে করি যে বর্তমান অবস্থায় সেটা বেশি কার্যকরী ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে যে বিষয়। এবং অবশ্যই তার কাদের লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যর রহস্য অবশ্যই একসময় উদ্ঘাটিত হবে। কি কারণে, কি ধরনের রহস্য মনে হচ্ছে আপনার কাছে? সেটা আমার কাছে এখনো পর্যন্ত রহস্যময়, আপনি কোনো কুলকিনারা করতে পারছেন? আমি কুলকিনারা করতে পারছি না। সেটা আমি যেহেতু জানি না, মানে সেটা কমেন্ট করাটা সমীচীন নয়। তবে আমি বিশ্বাস করি এটা রহস্য কিছু উঠবে, একসময় প্রকাশিত হবেই। তবে যে বিষয়টি আমাদের রাজনৈতিক সংকটের যে বিষয় বাংলাদেশে,
বাংলাদেশের এই ভিতর দিয়েও কিন্তু উনিও নাকি বই লিখছেন শোনা যাচ্ছে। হ্যাঁ, উনিও নাকি লিখছেন শোনা যাচ্ছে। উনি অবশ্য এক অর্থে আমি ওনার একটা জিনিস খুব প্রশংসা না করে পারি না, ওনার একটা ব্যক্তিগত লাইব্রেরি আছে, খুবই রিচ, খুব রিচ, খুব এরকম কোন পলিটিশিয়ানের এরকম কোন রাজনীতি মানে লাইব্রেরি আছে কিনা আমার জানা নেই। আমি 2 বার গেছি ওনার লাইব্রেরি। মানে এখন তো বাংলাদেশে কেউ লেখালেখি করলে তো একটা বই বেরোলেই সেটি নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক হয়। সেটি আমরা সাম্প্রতিককালে দেখলাম তাজউদ্দিন আহমেদের কন্যার ক্ষেত্রে, একে খন্দকারের ক্ষেত্রে, মওদুদ আহমেদের ক্ষেত্রে। তো উনিও এরকম কিছু লিখছেন কি না জানা আছে? এটা বাইরে হলে বুঝে যাবে, যদি বাইরে হয় তখন আমরা বুঝতে পারবো যে উনি কি লিখছেন বা কি করছেন। তবে আপনার যে বিষয়টি আমাদের দেশে চলছে, সেই বিষয়টি এই যে রাজনৈতিক সংকট যেটা কেউ মনে করছে, এই সংকট দেখছেন আপনি? আপনি তো কেউ মনে করছে, আমি এই জন্য বলছি, আপনি তো সংকট মনে করেন। আমি আপাতত আমি সংকট মনে করছি না। এই রাজনৈতিক সংকটকে যারা মনে করছেন, এইটা কিন্তু অ্যাবজর্ব করার ক্যাপাসিটি যেটাকে আমি মনে করি এই সরকারে আছে। এই সরকার এটাকে অ্যাবজর্ব করতে পারবে এবং অ্যাবজর্ব করে যে তার জাতীয় আমি বলছি তার জাতীয় আন্তর্জাতিক বন্ধুদেরকে নিয়ে সে অনেক দূর যেতে পারবে। এটা আমার আশা। মানে আন্তর্জাতিক বন্ধু কারা এখন আপনাদের? এই সরকারের যারা আন্তর্জাতিক বন্ধু কারা? সমস্ত ডেমোক্রেটিক শক্তি, গণতান্ত্রিক শক্তি। মঞ্জুরুল হাসান খান প্রশ্ন করবেন ডেমোক্রেটিক শক্তি বলতে কাদেরকে মিন করছেন আপনি? যে ব্রিটিশ রাষ্ট্রদূত 5 জানুয়ারির ব্যাপারে খুব ক্রিটিক্যাল ছিলেন, আজকে কিন্তু এখানে উনি অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন এবং এই সরকারকে এবং যারা 2টা সংস্থার প্রেসিডেন্ট হয়েছেন তাদেরকে অত্যন্ত হাইলি অ্যাপ্রিশিয়েট করেছেন। উনি কি বলেছেন যে 5 জানুয়ারি নির্বাচন তারা উনি ওইটা বলার তো দরকার নাই, ইট ইমপ্লাইড। কারণ 5 জানুয়ারি নির্বাচনের আউটকাম হিসেবে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, 5 জানুয়ারি আউটকাম হিসাবে মাননীয় সংসদ সদস্য সাফের হোসেন চৌধুরী, উনি আন্তর্জাতিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছেন। কাজে সেই জায়গায় ব্রিটিশ আপনার রাষ্ট্রদূত বক্তব্য দেওয়া, আমি ভারতের রাষ্ট্রদূত অ্যাক্টিং হাই কমিশনার বক্তব্য দিচ্ছেন, আমি এটাকে বলছি না, ওরা তো যেহেতু ইলেকশন সমর্থন ওনারা তো দেবেনি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে এখানে ঘটনাচক্রে চীন, ইন্ডিয়া, রাশিয়া এক হয়ে গিয়েছে ঘটনাচক্রে। কাজে এদের অব্যাহত সমর্থনের ফলশ্রুতিতে যারা 5 জানুয়ারি নিয়ে বিতর্ক করছেন তারা বেশি দূর অগ্রসর হতে পারবেন, মানে বাকিরা আর পাত্তা না, বেশি দূর অগ্রসর হতে পারবেন না। আমি এই জায়গাটায় বলছি। ঠিক আছে, আমরা শেষের দিকেও চলে এসেছি। মঞ্জুরুল হাসান খান, এখন যে বিষয়টা এখন হচ্ছে যে বিদেশের লোক সার্টিফিকেট দিল কিনা, বিদেশি সরকার কোনো সার্টিফিকেট দিল না, তাতে কোনো যায় আসে না। ওরা বহু সার্টিফিকেট দিয়েছে, ওরা তো ইয়েরও সার্টিফিকেট দিয়েছিল 1/11 যখন খালেদা হাসিনা 2জনকে জেলে রাখছিল, তখন শপথ গ্রহণের ওখানে অনুষ্ঠানে কিরম উৎফুল্ল ছিল বিদেশি রাষ্ট্রদূতরা, সেটা তো আমরা দেখেছি। কিন্তু তারপরে সেটা টিকাতে পারছে? এইটা দেখতে হবে আমাদের দেশের মানুষ কি মনে করে। আমাদের দেশের মানুষকে এই নির্বাচনটাকে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মনে করে? আমার মনে হয় না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে সরকারই তো সেই সময় বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, ইন্ডিয়া বলেছিল। তো সেইটা নিয়ম রক্ষার নির্বাচন, হ্যাঁ, এরকম নিয়ম রক্ষার নির্বাচন খালেদা জিয়ার আমলেও হয়েছে, পরবর্তীকালে আবার পরিবর্তন হয়েছে। তো সেই বিষয়গুলি, সেই সমস্যাটা কিন্তু এখানে রয়ে গেছে। কিন্তু শুধু এই নির্বাচনের ইস্যুতে মানুষ এইভাবে রিয়্যাক্ট করছে এটা মনে করার কোনো কারণ নেই, রিয়্যাক্ট করবে এটা মনে করার কোনো কারণ নেই। মানুষের তার সমস্যার কি সমাধান হবে? কেননা মানুষের এটা তো কিন্তু ইমিডিয়েট পাস। বিএনপিকে তো তারা ক্ষমতায় দেখেছে, জামাতকে রাস্তায় দেখেছে তারা কিভাবে সন্ত্রাস করে, সংঘাত করে। সেই কারণে মানুষ সেখানে সেইভাবে সাড়া দিবে না সাধারণ মানুষ। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কনস্পিরেসি, এবং সেখানে বিদেশি শক্তির একটা ভূমিকা আছে। এখন আপনি ধরেন এই যে কি বলে লতিফ সিদ্দিকী, তার এই যে কথা হঠাৎ করে
ওটা তো ইররিলেভেন্ট, ওটা কোনো আলোচ্য বিষয় ছিল না। হঠাৎ করে উনি এটা বললেন টাঙ্গাইল সমিতির কিসের একটা মিটিংয়ে, এবং ওটা বলার আগে উনি বললেন যে এটা রেকর্ড করো, এবং সেটা বাইরে চলে গেল। তারপর তো আমরা জানি ওখানে আমেরিকাতে হাসপাতালে গেছে, ওখানে হার্টের অসুখ বলেছে, তারা বলেছে হার্টের অসুখটাই, তখন বলেছে আমার মানসিক অসুস্থতা আছে, তোমরা একটা সার্টিফিকেট দাও, ইত্যাদি ইত্যাদি। এগুলি ইট ডিডন্ট ওয়ার্ক। তারপর উনি আসছেন। কিন্তু ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে এটার ফলে সরকারের লোক যেহেতু ছিল, সরকারের বিরুদ্ধে একটা প্রচন্ড রিয়াকশন মানুষের মধ্যে হয়েছে এক, এবং মানুষের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট এটাকে কাজে লাগাচ্ছে এই যে সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তিগুলি। চিরকালই তারা কাজে লাগায়। বাবরি মসজিদের ঘটনা ঘটলেও কাজে লাগায়, না ঘটলেও কাজে লাগায়, সমস্ত সময় এগুলি ঘটনা ঘটে তারা এটা করার চেষ্টা করেছে। এইটার ফলে কি হবে? এইটার ফলে আমি যেটা বললাম যে আজকে সমস্ত বিভিন্ন দেশে যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তারা যে হস্তক্ষেপ করছে, সেটার আগে তারা তাদের দেশে একটা ডিস্ট্যাবিলাইজিং সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে, দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে ফেলে। আমাদের এখানে সোসাইটিতে দেখেন কি ধরনের দ্বন্দ্ব হচ্ছে, একটা গ্রাম পর্যায়ে পর্যন্ত পরিবারগুলি ভাগ হয়ে যাচ্ছে, বিএনপি আওয়ামী লীগ বা এই জোট ওই জোট, এইভাবে দ্বন্দ্ব সংঘাত মারামারি খুনাখুনি লেগে আছে। তারপর বিভিন্ন জায়গায় তারা মুসলিমদের বলতে, এখন কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, এই সিচুয়েশনটা তারা ক্রিয়েট করছে, এবং একজন মানুষের মারা গিয়েও শান্তি নেই এখন। হ্যাঁ, শান্তি নেই। এই ধরনের পিয়াস করিমের উদাহরণ, এই যে সংকীর্ণতা, এই যে এক ধরনের ফ্যাসিস্ট আচরণ, যে আপনি আমার সম্পর্কে ক্রিটিসিজম করলে আইদার ইউ আর ফর মি অর এগেইনস্ট মি। বুশ এটা বলেছিল, হয় আপনি আমার পক্ষে না হলে আমার বিপক্ষে। তা আমরা তো আমেরিকার পক্ষে ছিলাম না, আমরা তালেবানদের পক্ষেও ছিলাম না। আমরা তালেবানদের বিরুদ্ধে বলেছি, আমেরিকার বিরুদ্ধে বলেছি। এই পজিশন তারা অ্যালাউ করতে চায় না ফ্যাসিস্টরা। ফ্যাসিস্টরা সবাইকে তার মধ্যে ইনক্লুড করে রাখতে, যে তারা থাকবে না তাদেরকে এক্সক্লুড করে, তাদেরকে এনিমি করে। সেটা আমাদের সোসাইটির জন্য খুব ডেঞ্জারাস, এবং এই সিচুয়েশনটা কিন্তু ইউটিলাইজ করার চেষ্টা করছে। এখন আমি আরেকটা কথা বলি, যে লতিফ সিদ্দিকীর যে এই যে সমস্যাগুলি, এটা তো আজকে না। লতিফ সিদ্দিক এবং আরো কিছু মন্ত্রী আছেন, এমপি আছেন, যারা এই ধরনের সমস্যাগুলি বিভিন্ন সময় সৃষ্টি করেছেন, এবং সেই সৃষ্টি করার পরে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, সেগুলিকে অ্যালাউ করা হয়েছে, যার ফলে আজকে এইটা করার সুযোগ পেল। এবং সেটার সুযোগ আজকে বিরোধী শক্তি, যারা সরকারের বিরুদ্ধে শক্তি বা বিদেশি শক্তি, তাদের উস্কানিতে চলে, এই ধরনের শক্তিকে কিন্তু তারা উস্কানি দিয়ে দিল, এবং মানুষের কিছু সমর্থন তো পাবেই। মানুষের মধ্যে তো রিলিজিয়াস সেন্টিমেন্ট, যে কথাগুলি বলেছে তো মারাত্মক কথা, এটা তো কেউ কোনোদিন বলতে সাহস পায় না, এবং তার মধ্যে কোনো সত্যতাও নাই, তার মধ্যে কোনো যুক্তিও নাই। হজের বিরুদ্ধে বলেছে, ইয়ের বিরুদ্ধে বলেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেছে, এবং এমন ল্যাঙ্গুয়েজে বলেছে, এটা তো কোনো সময় কোনো লোক ডেমোক্রেটিক মাইন্ডেড, এটা মুসলমান হিন্দু বলে খ্রিস্টান বলে কেউ এটা টলারেট করতে পারে না। এই ধরনের একটা প্রভোকেশন দিয়েছে, এবং একটা উদ্দেশ্য ছিল যে এই সিচুয়েশনটা, যেটা আপনি বলছেন যে কিছু স্থিতাবস্থা আছে, শান্তি আছে, সেখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা, এবং সেটা সুযোগও করে দিয়েছে। কিন্তু গভর্নমেন্ট এদের বিরুদ্ধে অ্যাক্ট করেনি। এখন আরেকটা ডেঞ্জার হবে, যদি ইন্ডিয়া তাকে প্রোটেক্ট করে। আমাদের এখানে সেম থিং নূর হোসেন সম্পর্কে হলো, কেন নূর হোসেনকে নিয়ে আসা হলো না? হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদের এখানে তাদের দেশের যারা সন্ত্রাসী ছিল, একবার দেখলাম কিভাবে তাদেরকে হ্যান্ড ওভার করেছে। আমি তখন কলকাতায়, আমি স্টেটসম্যানে নিউজ দেখলাম কিভাবে হ্যান্ড ওভার করেছে। এই ঘটনা এখানে হয় না কেন? এবং গভর্নমেন্ট, তার সাথে তো কোনো আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজের দরকার নেই। যদি সে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে গভর্নমেন্টকে, তাকে স্টপ করা এবং তাকে অ্যারেস্ট করা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এবং তার বিরুদ্ধে তো 46টা অভিযোগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তৈরি হয়েছে, এবং সেটার উপরে তদন্ত হয়েছে। এই ধরনের। আর এখন যদি বলে যে ওই ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে, ওই তো ফ্যামিলি, কাদের সিদ্দিকী ফ্যামিলি, অমুক ফ্যামিলি, নারায়ণগঞ্জের অমুক ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে, তো প্রোটেক্ট করলে তো আপনি ওই প্রভোকেশন বলে দিবেন। এইটা আমি মনে করি এটা খুবই আত্মঘাতী একটা পলিসি। এগুলি স্ট্রং পজিশন নেবে, এবং তাতে আমি মনে করি না যে আওয়ামী লীগ লুজ করবে। এটা দিলে পুরো খুব সংক্ষেপে। বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া,
গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কতগুলো সীমাবদ্ধতা আছে, এবং এই সীমাবদ্ধতার কারণেই কিন্তু অনেক সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার বিপর্যয় ঘটে। এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বিপর্যয় তখন মানুষের কাছে গণতান্ত্রিক অনেক সময় সিস্টেমের প্রতিও অনেকটা অনাস্থার মনোভাব সৃষ্টি হয়ে যায়। কাজে সেই প্রেক্ষাপটে যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হই, তাহলে অবশ্যই আমরা এই জাতীয় সংকটগুলোকে, যে সংকটগুলা সামনে আমরা লক্ষ্য করছি, বুঝতে পারছি, কারণ আমরা মনে করি পলিটিক্স ইজ নাথিং বাট কারেক্ট হ্যান্ডলিং অফ দ্য কন্ট্রাডিকশনস। অবশ্যই এটা আমার কথা না, এটা কমরেড মাসুদের কথা। কাজে আজকে সমাজে বা এই বর্তমান প্রেক্ষাপটে যে কন্ট্রাডিকশনগুলো ডেভেলপ করছে, কি কি কন্ট্রাডিকশনগুলো ডেভেলপ করতে পারে সমাজের মধ্যে, ইসলামিক মৌলবাদী শক্তির কন্ট্রাডিকশন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে এক ধরনের বিভ্রান্তিকর কন্ট্রাডিকশনস, আমাদের লুটেরা ধনিক শ্রেণীর কন্ট্রাডিকশনস, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কন্ট্রাডিকশনস, এবং বিদেশিরা আমাদের দেশকে আনস্টেবল পজিশন করতে চাইয়ে সেই জায়গা থেকে তারা বিভিন্ন ফল নিতে চেষ্টা করছে। এই সমস্ত যে কন্ট্রাডিকশনগুলো আমাদের সোসাইটিতে বিরাজ করছে, এই কন্ট্রাডিকশনগুলোকে আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি মোকাবেলা করতে সক্ষম হই, তাহলে অবশ্যই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত থাকবে এবং মৌলবাদী অপশক্তিগুলা অথবা রাজনৈতিক দুর্বৃত্তায়ন অপশক্তিগুলা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার মঞ্জুল হাসান খান এবং মিস্টার দিলীপ বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ প্রতিজনকে। দর্শক মণ্ডলী, মিস্টার দিলীপ বড়ুয়া, যিনি কয়েক মাস আগেও বর্তমান সরকার বলতে যে ধারাবাহিকতা এই সরকার, সেই সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি মনে করছেন দেশে একটা স্থিতাবস্থা আছে, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। বর্তমান সরকার তার মেয়াদ যেটি সাংবিধানিকভাবে আছে সেটি পূরণ করবে এবং তিনি 5 বছরের মধ্যে কোনো নির্বাচন দেখেন না। অন্যদিকে মিস্টার মঞ্জুল হাসান খান তিনি মনে করেন যে ক্ষমতাসীন গোষ্ঠী একটি আত্মবিধ্বংসী খেলায় মেতে উঠেছে, একটি আত্মবিনাশী খেলায় মেতে উঠেছে। পুরো আলোচনা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছে, তার মধ্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করবার চেষ্টার মধ্য দিয়ে মূলত এমন একটা জায়গায় বাংলাদেশ চলে যাচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে যাচ্ছে, যেটির আসলে পুরো ইতিহাসটাই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে বলে মনে হচ্ছে। এখন কে যে মুক্তিযোদ্ধা, কে যে রাজাকার, কে যে ভারতের এজেন্ট, কে যে পাকিস্তানের এজেন্ট, এটি নির্ণয় করা খুবই দুরূহ হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। ধর্মনিরপেক্ষতার কথা বলতে বলতে, অসাম্প্রদায়িকতার কথা বলতে বলতে বাংলাদেশে মূলত এটি সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য বড় স্পেস তৈরি করে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে কিনা, এটি নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। এখানে নিজেদেরকে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে দাবির মধ্য দিয়ে কোনো অগণতান্ত্রিক শক্তির উত্থানকে নিশ্চিত করা হচ্ছে কিনা, সেটিও তলিয়ে দেখা দরকার। মূলত এই প্রশ্নগুলো বেশ বড় আকারে উঠে আসছে এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি এবং সমাধানের জন্য প্রধান উদ্যোগটা নিতে হবে যারা ক্ষমতায় আছেন এবং যাদের দিকে এই অভিযোগের তীরগুলো, তারা যদি সমস্যাগুলো সমাধান না করেন, ওই যে আত্মবিনাশী প্রক্রিয়ার কথা মিস্টার খান যেমনটা বলছিলেন, আত্মবিধ্বংসী খেলায়, সেই বিধ্বংসের ফলাফল কি শেষ পর্যন্ত হবে সেটি কিন্তু এই মুহূর্তে বলা খুবই দুরূহ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।